হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের যত সূত্র আছে সেইগুলা কার সাথে কি সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক সেই সম্পর্কে আমরা আজকে একটা ভিডিওতে আমরা চেষ্টা করব যে সব একবারে গুছিয়ে দেওয়ার। তো এই ভিডিওটা তোমাদের এইচএসসি পরীক্ষায় যেমন হেল্প করবে, তেমনই তোমাদের অ্যাডমিশন পরীক্ষা অনেক বেশি হেল্প করবে। তোমাদেরকে যে এমসিকিউ গুলো তোমরা সলভ করবা একাডেমিকে এবং অ্যাডমিশনে, সেগুলো তোমাকে তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে হেল্প করবে। এবং এটা তুমি যদি একবার রিভিশন দাও তাহলে তোমার পুরা যে ফিজিক্স ফার্স্ট পেপার বইয়ের যত সূত্র আছে সেগুলো তুমি একবারে সলভ করতে পারতেছো। তো আমরা দেরি না করে শুরু করি। ওকে, আমার পরিচয় তো দিই নাই। আমি হচ্ছে আসিম বিল্লাহ, এমবিবিএস প্রথম বর্ষ, যশোর মেডিকেল কলেজ। তো তোমাদের এই যে এই ক্লাসটা আমরা প্রথম থেকে কথা বলি। দেখো, প্রথমে যে বিষয়টা আছে, দেখো প্রথমে কি তো তোমার দাঁড়াও, হ্যাঁ, প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমবেগটা কি। আসলে আমরা কি জানি যে কোনো বস্তুর বেগ এর মান যদি দিক যদি এবং সমান হয় তাহলে সেটা বেগ সমান। আর যদি বেগ সমান হলে সেটা কি হবে? সেটা তো সমবেগই হবে। সমবেগ মানে কি, একটা সার্টেন পিরিয়ডে তার বেগটা সমান। ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আমরা 2 নম্বর থেকে কথা বলি। ঠিক আছে, 2 নম্বর কি বলছে দেখো, ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস। এখানে যে বেগের সাথে সরণের সম্পর্কটা তোমাকে দেখানো হয়েছে। দেখো, আমরা কি জানি আমরা কি জানি যে ভি স্কয়ার ইজ ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2 as। এখন দেখো, যদি আদিবেগ শূন্য হয় তাহলে ভি স্কয়ার ইজ ইকাল টু 2as। যেহেতু বস্তুটা সমত্বরণে চলছে তাহলে তোমার হচ্ছে এ কনস্ট্যান্ট বা ত্বরণ কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রে কি আছে, ভি স্কয়ার ইজ প্রপোর্শনাল টু এস। তাহলে কি হচ্ছে, কোনো বস্তুর বেগ এর বর্গ তার যেই অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট। তাহলে বেগের বর্গ তার অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক। তো এটা আমাদের হয়ে গেল। ওকে, এবার আমরা চলে আসি পরবর্তী যে টপিক সেটা। ওকে, এবার আমরা চলে আসি 3 নম্বর। দেখো, 3 নম্বর কি বলছে দেখো, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটাও তোমার সমত্বরণের ক্ষেত্রে আমরা কি জানি যে ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। এখানে যখন আদিবেগ শূন্য তাহলে ভি ইজ ইকাল টু এটি। এখন দেখো, সমত্বরণের ক্ষেত্রে তার ত্বরণটা তো কনস্ট্যান্ট, যেহেতু কনস্ট্যান্ট হচ্ছে তাহলে ভি এর সাথে সম্পর্ক কি আছে, টি সমানুপাতিক সম্পর্ক। তাহলে কোনো বস্তুর যে অতিক্রান্ত যে বেগ তার সময়ের সমানুপাতিক। বেগ যদি বাড়াও তাহলে সময় বাড়বে এবং সময় যদি বাড়াও তাহলে বেগ বাড়বে। খুবই ইম্পর্টেন্ট। আসি 4 নম্বরে, কি বলছে, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো এটা আসছে কোথা থেকে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার থেকে। এখানে আদিবেগ শূন্য হলে এটা টোটালটাই 0 হয়ে যায়, এখানে হাফ এ টি স্কোয়ার আসে। তাহলে এস ইজ প্রপোর্শনাল টু এস ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, এস ইজ প্রপোর্শনাল টু তাহলে টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তার কোনো বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। যদি তুমি সময় দ্বিগুণ করো তাহলে অতিক্রান্ত দূরত্ব 4 গুণ হবে, আর যদি তুমি সময় 4 গুণ করো অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে 16 গুণ। আর যদি তুমি অতিক্রান্ত দূরত্ব 16 গুণ করো তাহলে সময় হয়ে যাবে কত গুণ, 4 গুণ। তুমি অতিক্রান্ত দূরত্ব যদি 25 গুণ করো তাহলে সময় হয়ে যাবে কত, 5 গুণ। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা আসি 5 নাম্বার। দেখো, এটা কোথা থেকে আসছে, এটা হয়তো আগের থেকে আসছে। ওই যে আমরা দেখছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে তো আদিবেগ শূন্য হলে এইটা টোটালটার মান 0 হচ্ছে, তাহলে কি সম্পর্ক আছে, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। তাহলে এখানে এটাই দেখা হয়েছে, এটা আমাদের আর দেখার দরকার নেই। এবার হচ্ছে মুভিং নেক্সট। এটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র কি ছিল। স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। তো এটা এখানে বোঝাইছে যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে পরন্ত বস্তুর প্রথম সূত্র। এবার আসে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। স্থির অবস্থায় এবং বিনা বাধায় পরন্ত বস্তুর কোনো
করন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে যে বেগ প্রাপ্ত হয় তা তার সময়ের সমানুপাতিক। তাহলে সময়ের সমানুপাতিক যদি হয় তাহলে ভি প্রপোর্শনাল টু টি। তাহলে ভি কোনো কিছুর সাথে যদি প্রপোর্শনাল সম্পর্ক থাকে তাহলে তুমি এইভাবে লিখবা v1/v2 ইজ ইকুয়াল টু t1/t2, মানে দুইটারই হচ্ছে 1 দিয়ে ভাগ হবে। v1/v2 ইজ ইকুয়াল টু t1/t2। তো এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়তো তাহলে তুমি জাস্ট উল্টাই দিতা, v1/v2 ইজ ইকুয়াল টু এই পাশে উল্টাই দিবা t2/t1। অথবা তুমি এটা করতে পারো যে t1/t2 ইজ ইকুয়াল টু v2/v1, v2/v1 এইভাবে করতে পারো। এটা তোমরা শিখে নিলা। ওকে, এবার আমরা চলে আসি পরবর্তীতে। এবার আমরা আসি থার্ড লতে। থার্ড লতে কি বলছে, পরন্ত বস্তুর স্থির অবস্থা এবং বিনামতায় পরন্ত বস্তু কোন বস্তুর অতিক্রান্ত দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সময়ের বর্গের যেহেতু সমানুপাতিক হয়েছে তাহলে কি হচ্ছে এখানে তুমি কিভাবে কি লিখতে পারো, h1/h2 ইজ ইকুয়াল টু t1 স্কোয়ার বাই t2 স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট যেহেতু সমানুপাতিক সম্পর্ক। ওকে, ডান। এবার আমরা চলে আসি পরবর্তী অধ্যায়, নিউটনিয়ান বলবিদ্যা। দেখো, নিউটনিয়ান বলবিদ্যায় খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা এটা কিন্তু তোমার 3 স্টার ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাকে কিন্তু এমসিকিউ আসবেই পরীক্ষায়, অ্যাডমিশন বলো এবং একাডেমিক বলো। তাহলে নিউটনিয়ান বলবিদ্যায় প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গতি জড়তা তার ভরবেগের সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট। গতি আমরা তো জানি জড়তা হচ্ছে তার বস্তুর ভরের পরিমাপক, আর মনে রাখবো স্পেশালি গতি জড়তা হচ্ছে বস্তুর ভরবেগের সমানুপাতিক। ওকে, এবার আসছি 2 নাম্বার। 2 নাম্বার কি হচ্ছে ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা তো আমাদের এ ফিজিক্যাল টু মা, এটা তো ইউনিভার্সাল সূত্র। তাহলে এখানে আমরা তো জানি তুমি যদি এখন পৃথিবীতে আসো, তোমার ওজন যদি 60 কেজি হয়, তোমার তোমার ওজন না, বেসিক্যালি তোমার ভর যদি 60 কেজি হয়, তুমি যদি চাঁদে যাও তাহলে তোমার ভর কিন্তু 60 কেজি থাকবে, কিন্তু তোমার ওজন পরিবর্তন হবে। সেক্ষেত্রে তাহলে এম কি হচ্ছে, এম হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এ হয়ে যায় না? এই কারণে এটা এখানে এটা বলছে। ওকে, এবার আমরা চলে আসি তার পরবর্তীটায়। ওকে, এবার আমরা আসি 3 নাম্বারে। দেখো, রকেটের যে ভর আছে তার সেটা হচ্ছে ত্বরণের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক। দেখো, আমরা কি শিখছি একটু আগে, এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এখান থেকে যদি তুমি ত্বরণ ভর বের করতে চাও তাহলে এফ ডিভাইডেড বাই এ। তাহলে এম এর সাথে এ এর সম্পর্ক কি হচ্ছে, অবশ্যই ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা তো আমাদের এমনি হয়ে যাচ্ছে, যদি ত্বরণ কমা ভর বাড়বে, ভর কমালে ত্বরণ বাড়বে। ঠিক আছে? ওকে, এবার আমরা আসি 4 নাম্বারে। দেখো, 4 নাম্বার কি বলছে, যে অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের সমান এবং বিপরীত। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের সমান এবং বিপরীতমুখী। ওকে, ডান। এবার আসি 5 নাম্বার। দেখো, স্থিতি ঘর্ষণ বলের সীমাস্থিক মান অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। ঠিক আছে, তোমরা কি জানো, এফ ইজিক্যাল টু মিউ কে ইন্টু আর। কি বলছে, স্থিতি ঘর্ষণ বলের সীমাস্থিক মান তার অবিলম্ব প্রতিক্রিয়া কিন্তু আর। তাহলে এই সীমাস্থিক মান অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, এটা এখানে বোঝাইছে। খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আমরা আসি 6 নাম্বারে। 6 নাম্বার কি বলছে, দেখো দেখো 6 নাম্বার কি বলছে, ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো, আমরা কি জানি, এফ ইজিক্যাল টু এম এ। আমরা কি জানি, এ ইজিক্যাল টু কি জানি, কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই তো ত্বরণ বলে। তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বাই টি। এখন এখান থেকে তুমি কি বলতে পারো, এফ ইজিক্যাল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, তাহলে কি হলো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত কি হচ্ছে, প্রযুক্ত বলের সমানুপাতিক হয়ে যাচ্ছে, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এটা কি ভরবেগ, তাহলে টি দিয়ে ভাগ করা মানে কি ভরবেগের পরিবর্তন হার। তাহলে ভরবেগের পরিবর্তন হার তো প্রযুক্ত বলেরই সমানুপাতিক হয়ে গেল। ওকে, না? এইবার তার পরেরটা কিন্তু সেম। দেখো, ওইটা যদি তোমার যেই রৈখিক ক্ষেত্রে যদি বলে থাকে তাহলে প্রযুক্ত বলের সমানুপাতিক। আর আমরা কি জানি, কৌণিক ক্ষেত্রে বলকে কি বলা হয়, টর্ক। ঠিক আছে, রৈখিক ক্ষেত্রে তোমরা বলছিলে এফ ইজিক্যাল টু এম এ, তাহলে কৌণিক ক্ষেত্রে কি হবে, কৌণিক ক্ষেত্রে টাউ ইজিক্যাল টু আই আলফা। ঠিক আছে,
ঠিক আছে, তাহলে আই আলফা যেহেতু হয়েছে, তাহলে কি হবে এখানে, কোনো বস্তুর ভরবেগের কৌণিক ভরবেগের হার প্রযুক্ত টর্কেরই তো সমান হবে। আগে ছিল বলের সমান, আর যেটা কৌণিকের ক্ষেত্রে তো সেটা বল থাকে না, সেটা তো টর্ক হয়ে যায়, তাহলে এটা টর্কের সমান হবে, খুবই ইজি। এবার আমরা চলে আসি 8 নাম্বারে। দেখো 8 নাম্বার কি বলছে, দেখো 8 নাম্বার কি বলছে, যে সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, জড়তার ভ্রামকের অনুপাত সমকৌণিক বেগে অবস্থানত কোনো দৃঢ় বস্তুর গতিশক্তি কি জানি, ই ইজ ইকুয়াল টু আই হাফ আই ওমেগা স্কয়ার। ঠিক আছে, হাফ আই ওমেগা স্কয়ার। এখন দেখো মানে কি বলছে তোমাকে, গতিশক্তি ও জড়তার ভ্রামকের অনুপাত। এখন দেখো এটা কি, গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাত আমরা বের করি। দেখো যদি আমি আরেকটু উপরে নিই, দেখো গতিশক্তি বাই জড়তার ভ্রামকের অনুপাত হাফ ওমেগা স্কয়ার। দেখো দেখো অনুপাত কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। দেখো এই হাফটা তো তোমার কনস্ট্যান্ট, এটা তো তোমার ধ্রুবক, তাহলে কি হচ্ছে, তাহলে গতিশক্তি বাই জড়তার ভ্রামকের অনুপাত তার যে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু যদি তুমি সূত্র জানো তাহলে এভাবে আমার মতো এভাবে বের করতে পারো। ওকে না, এবার আমরা চলে আসি কাজ শক্তি ক্ষমতা। কাজ শক্তি ক্ষমতাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে সমস্যা হতে পারে, যেহেতু আমি যেখান থেকে এই অংশটা নিয়েছি সেখান থেকে আমার ভিডিওটা একটু অস্পষ্ট হয়েছে, তো এটা তোমাদের কিছু মনে করার দরকার নাই। এবার আমরা কথা বলছি সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। এখন দেখো কাজ শক্তি ক্ষমতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু এমসিকিউ তোমাকে আসবে, আমি এটা লিখে দিচ্ছি গ্যারান্টি। কারণ কাজ শক্তি ক্ষমতার মধ্যে যেটা প্রথমে আছে সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এটা তো তোমরা জানো, স্প্রিং কর্তৃক যে কৃত কাজ, ঠিক আছে, বা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ। মনে রাখবা স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ হাফ কে এক্স স্কয়ার, যেটা হচ্ছে স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তার সরণের বর্গের সমানুপাতিক। আর যদি বলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ কি, তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ। তাহলে অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ তার যেই সরণের সমানুপাতিক। খুবই ইম্পর্টেন্ট, এই দুটা কিন্তু আমাদের প্যাচ লাগে, এটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে কি হচ্ছে, স্থিতিস্থাপক বল দ্বারা কৃত কাজ তার সরণের বর্গের সমানুপাতিক, খুবই ইম্পর্টেন্ট। এবার আছে বলের দিকের কাজ গতিশক্তির বৃদ্ধি। ঠিক আছে, বলের দিকে যেটা কাজ হবে আমরা কি জানি, কাজ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তা বলের দিকে কাজটা কি হবে, বলের দিকের কাজ তার গতিশক্তির সমানুপাতিক, বৃদ্ধির সমানুপাতিক। যেটা আমরা 3 নাম্বার যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো 3 নাম্বার কি বলছে, এই গতিশক্তি ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্থিতিশক্তি, বা এটা আমরা বলতে পারি যে গতিশক্তি স্থিতিশক্তির ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন একটা বস্তু তোমাকে যদি আমি এখানে দেখাই, দেখো দেখো একটা বস্তু কিন্তু এখানে ছিল, ধরো এটা হচ্ছে ভূমি, এখান থেকে যখন নিচে পড়তেছিল আস্তে আস্তে, তখন কিন্তু তার স্থিতিশক্তি হ্রাস পাচ্ছিল কিন্তু গতিশক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছিল। তার মানে আরেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। যখন এই পজিশনে চলে আসছে তখন তার কিন্তু গতিশক্তি সর্বোচ্চ কিন্তু তার স্থিতিশক্তি কিন্তু সর্বনিম্ন, আর এই অবস্থানে কিন্তু তার গতিশক্তি সর্বনিম্ন কিন্তু তার স্থিতিশক্তি কিন্তু সব থেকে বেশি। তাহলে এটা দিয়েই তোমরা ওটা সমাধান করতে পারতেছো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি তার পরবর্তীতে। দেখো ওই যে বলছিলাম যে অভিকর্ষজ বল দ্বারা কাজ কি হবে, তার সরণের সমানুপাতিক। তো এটা এখানে বলছে যে অভিকর্ষজ বল দ্বারা কাজ তার সরণের সমানুপাতিক। আর এটা তো দেখালামই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এখানে হাফ এবং কে দুইটাই তো কনস্ট্যান্ট, এই কারণে ডাব্লিউ এবং এক্স এর মধ্যে সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। ওকে ডান, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার 6 নাম্বার দেখো, অভিকর্ষজ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষজ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমার আসি 7 নাম্বার। দেখো ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ কৌণিক সরণের কৃত কাজ, এরা দুইজনের প্রপোর্শনাল সম্পর্ক, খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা আছি 8 নাম্বার। দেখো
8 নাম্বার কি বলছে যে গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। আমরা গতিশক্তির ফর্মুলাটাই তো এটা, ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে এম তো কনস্ট্যান্ট, তাহলে এম কনস্ট্যান্ট হলে ইকে ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার। তাহলে গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, খুব ইম্পর্টেন্ট। আর কি জানো, আরেকটা সূত্র তো তোমরা জানো, ইকে ইজ ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। তাহলে গতিশক্তি তার ভরবেগের বর্গের সমানুপাতিক, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে 3টা অধ্যায় দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায়গুলো নিয়ে কথা বলবো। তোমরা কিভাবে একসাথে সূত্রগুলা মনে রাখতে পারো এবং একসাথে পরীক্ষায় আনসার করতে পারো সেটাই নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।